হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? কেমন আছো? দেখো তো আজকে কি লিখছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এটা কিন্তু মোটামুটি সব ক্লাসে আছে, তাই না? মানে এটা আগের ছিল ক্লজ টেস্ট উইথ ক্লুজ, মানে ক্লু দেওয়া থাকবে, সেই হিসাবে তোমাকে মনে করো যে বাক্যের শূন্যস্থান পূরণ করতে হবে। আবার আর একটা পার্ট ছিল উইদাউট ক্লুজ, মানে ক্লু দেওয়া থাকবে না, সেই ক্ষেত্রেও তোমাকে করতে হবে কি, শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখনও থাকে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে, মানে ছোট ছোট ওয়ার্ড দিয়ে এইভাবেই। তো এই বিষয়টা করতে গেলে আমাদের কিন্তু সবচেয়ে বেশি যেটার ওপর দখল থাকতে হয় সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, মানে কি পদ। অর্থাৎ পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি তোমার পরিপূর্ণ আইডিয়া না থাকে তাহলে তুমি শূন্যস্থান বসাইতে গিয়ে কিছু না কিছু সমস্যাতে অবশ্যই পড়বে। হ্যাঁ, তবে এটা ভিন্ন কথা থাকতে পারে, সেটা হচ্ছে কি অনেক ছাত্রছাত্রী আছে যারা এগুলা করতে করতে অভ্যস্ত, এই জন্য অটোমেটিক্যালি তোমরা বুঝতে পারো যে শূন্যস্থানে কি বসাইতে হবে অথবা কি বসানো যাবে না। কিন্তু সেটা তো আসলে দক্ষতা না, সেটা তোমার অতিরিক্ত এক্সপার্টনেস। কিন্তু সব ধরনের ছাত্রদের তো এটা থাকে না, তাই না? তো এই বিষয়টা আয়ত্ত করতে গেলে আমরা এই জন্য কিন্তু আগে পার্টস অফ স্পিচের ক্লাস দিয়েছি। শূন্যস্থান পূরণ করতে গেলে সাধারণত 4টা পার্টস অফ স্পিচ লাগে। কয়টা? 4টা। 1 নম্বরে হচ্ছে নাউন ফর্ম, 2 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ, 3 নম্বরে হচ্ছে অ্যাডভার্ব, আর 4 নম্বরে হচ্ছে ভার্ব। এই 4টা দিয়েই মূলত শূন্যস্থান পূরণ থাকে। সো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে যাই, তাহলে সবাই আমার সাথে যোগ দাও। তো দেখো, সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে গ্যাপ থাকলে নাউন ফর্ম বসে। অর্থাৎ এটা আমাদেরকে বুঝতেই হবে, সাবজেক্ট যদি হতে হয় তাকে অবশ্যই নাউন বা প্রনাউন হতে হবে। আবার অবজেক্টও যদি হতে হয়, অবজেক্ট মানে কি, কি অথবা কাকে, এটা দ্বারা প্রশ্ন করা বোঝাবে। অর্থাৎ হোয়াট অথবা হুম, WHOM, এটা দ্বারা প্রশ্ন করা বোঝাতে হবে। তা না হলে সেটা কি হবে না, অবজেক্ট হবে না। আর সাবজেক্ট তো তোমরা বুঝোই, বাক্যে যাকে ঘিরে বাক্যটা রচিত অথবা বাক্যে যার সম্পর্কে আলোচনা করা হয় অথবা বাক্যে যে কাজ করে বা যে কোনো কিছু করে তাকে বলা হয় সাবজেক্ট। তো তুমি যদি দেখো যে সাবজেক্টের স্থানে গ্যাপ থাকে বা শূন্যস্থান দেওয়া থাকে, তাহলে তুমি কি করবা, নির্দ্বিধায় সেখানে একটা নাউন ফর্ম বসাবে। অনুরূপভাবে যদি দেখো যে অবজেক্টের স্থানে গ্যাপ পড়ে গেছে, তাহলে তোমাকে মাথায় বুদ্ধি করে বুঝতে হবে যে আরে এটা তো অবজেক্ট, তাহলে এখানে আমাকে কি করতে হবে, নাউন ফর্মটা বসাইতে হবে। অর্থাৎ নাউন মানে কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তাই না? এই জন্য নাউন সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের আগের ভিডিওগুলোতে। অবশ্যই নাউনের ডিটেলসও আছে, আবার নাউনের মনে করো যে স্পেসিফাই করাও আছে। তোমরা সেখানে গেলে নাউন সম্পর্কে একদম পরিপূর্ণ ধারণা থাকবে। তাহলে দেখো এখানে লিখছি এডুকেট ইজ দ্য ব্যাকবোন অফ এ ড্যাশ। প্রথমটা হচ্ছে কি, ক্লু দিয়ে দিয়েছি, আর পরেরটা হচ্ছে কি, ক্লু দেইনি। এখন দেখো এখানে শুরুতেই যেহেতু আছে আর বোঝাই যাচ্ছে এটাকে রচিত করে আমার বাক্যটা শুরু হয়েছে। তো এডুকেট মানে হচ্ছে শিক্ষিত করা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এডুকেট মানে হচ্ছে কি, শিক্ষিত করা। তো শিক্ষিত করা এটা তো কোনো নাউন হতেই পারে না, নাউন মানে কোনো কিছুর নাম। এই জন্য এটা হচ্ছে কি, শিক্ষা। এই শিক্ষা অর্থ কি হবে তাহলে, এডুকেশন। এই যে দেখো এখানে আমি নাউন ফর্ম বসিয়ে এটা ঠিক করলাম, এডুকেশন। তারপরে এই যে এখানে দেখো অবজেক্ট, এখন বোঝাই যাচ্ছে যে শেষের দিকে যে একটু গ্যাপ আছে, আমাকে কিন্তু কেউ বলে দেয়নি যে এটা অবজেক্ট নাকি, কিন্তু বুদ্ধি খাটিয়ে বুঝতে হবে যে এটা অবজেক্টের স্থানে গ্যাপ। কাজেই মনে করো এখানে একটা নাউন ফর্ম বসাতে হবে। তো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এটা সবার মুখস্থ বিদ্যা, এই জন্য এটা আমি দিয়েছি যাতে সহজে সবাই ধরতে পারে। ওকে, তারপরে দেখো ইন্ডিপেন্ডেন্ট
ইজ আওয়ার বার্থ ড্যাশ, বোঝাই যাচ্ছে যে স্বাধীন, মনে করো যে এখানে মনে করো যে স্বাধীন আমাদের জন্মগত দেশ না, এখানে হবে কি স্বাধীনতা। তাহলে এই যে ইন্ডিপেন্ডেন্স, এই যে দেখো এখানে ছিল হচ্ছে মনে করো এটাকে আমি মনে করো ডাইরেক্ট এখন নাউন ফর্ম বানিয়ে এটা করলাম, ইজ আওয়ার বার্থ, বার্থের পরে কি মানে অবজেক্টের স্থানে গ্যাপ আছে, বোঝাই যাচ্ছে যেহেতু শেষের দিকে বার্থ রাইট, মানে রাইট অর্থ কি অধিকার, একটা কিছুর নাম, ঠিক আছে। আবার এটা যদি দিতা এডুকেশন ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ইজ আওয়ার বার্থ প্রবলেম, তাহলে কিন্তু হতো না, তাই না। এখানে বার্থ রাইট, রাইট ছাড়া আর কি বসানো যেতে পারে, মনে করো আরো বিভিন্ন ওয়ার্ড বসানো যেতে পারে। দেখো উই গেইনড, এই যে এখানে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে স্বাধীন, আর ইন্ডিপেন্ডেন্স অর্থ হচ্ছে কি স্বাধীনতা, আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইন্ডিপেন্ডেন্স হচ্ছে নাউন। আমার যেহেতু সাবজেক্টের স্থানে গ্যাপ আছে, আমাকে নাউন বসাইতে হবে, অ্যাডজেক্টিভ বসাইলে আমি কি করব, ভুল করব, এই জন্য হবে কি উই গেইনড ইন্ডিপেন্ডেন্স ইন 1971। তাহলেই আমার এটা হয়ে গেল যে ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ এই জিনিসটা তোমাকে কিন্তু জানতে হবে, যেমন পরবর্তীতে কিন্তু আমরা ক্লাস দিব, সেটা হচ্ছে কি ইন্টারচেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ, মানে কি একটা জিনিস আছে ভার্ব, সেটাকে নাউন ফর্মে রূপান্তর করা জানতে হবে একটা ওয়ার্ড, আবার একটা ওয়ার্ড আছে হচ্ছে মানে নাউন, সেটাকে ট্রান্সফার করে মনে করো নিয়ে যেতে হবে হচ্ছে মনে করো অ্যাডজেক্টিভে, আবার একটা সেন্টেন্স আছে অ্যাডজেক্টিভ, সেটাকে নিয়ে যেতে হবে হচ্ছে কি অ্যাডভার্বে। এগুলারও মনে করো যে রুলস আছে, আবার মুখস্থ বিদ্যাও আছে। আমাদের ইন্টারচেঞ্জিং অফ পার্টস অফ স্পিচের 4টা ফর্ম নিয়ে আবার আলোচনা করতে হবে, আবার এটা বাড়াতে হবে আমাদের সেই সময়। অবশ্যই এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে যারা পড়াশোনা করবে, মানে ভার্সিটি বা মেডিকেল বা বলতে পারো যে যারা মনে করো যে ওই চাকরি পরীক্ষা দিবে তাদের জন্য। এই হচ্ছে আমাদের রুল নাম্বার 1। এবার দেখো রুল নাম্বার 2, প্রিপজিশন এরপর গ্যাপ থাকলে নাউন ফর্ম বসে। তোমরা তো জানোই প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, এবং তার সাথে বলেও কিন্তু দেওয়া থাকে কার পূর্বে অবস্থান, নাউন বা প্রনাউনের পূর্বে অবস্থান। তার মানে কি প্রিপজিশন মনে করো অবশ্যই নাউনের পূর্বে বসবে বা নাউনের পরে বসবে, এটাই তো হিসাব, তাই না। এই জন্য প্রিপজিশনের পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে তোমার চোখ বন্ধ করে বুঝতে হবে যে এখানে নাউনের ডিমান্ড করতেছে, সেটা হতে পারে ভার্ব, ভার্ব থাকুক, কিন্তু ভার্ব তোমাকে নাউন বানাই নিতে হবে, সেটাও পরবর্তীতে আসতেছি। এই যেমন দেখো শহীদ মিনার ইজ দ্য সিম্বল অফ ফ্রি, ফ্রি মানে মুক্ত, স্ট্রং মানে শক্তি শক্ত, আর ইউনাইটেড মানে হচ্ছে কি একত্রিত। তাহলে ফ্রি এটার নাউন ফর্ম হচ্ছে ফ্রিডম। এই যে দেখো ইন্টারচেঞ্জিং কিভাবে আসতেছে, স্ট্রং এটার নাউন ফর্ম হচ্ছে স্ট্রেংথ। আবার দেখো ইউনাইটেড এটার নাউন ফর্ম হচ্ছে ইউনিটি। এই যে দেখো এই ভুলগুলো যাতে না হয় এই জন্যই হচ্ছে ওই নাউন ফর্মের ব্যবহার দরকার আছে শূন্যস্থানের মধ্যে যদি গ্যাপ থাকে। এইবার দেখো এবার একটু সময় বেশি করে দিবে। ডিটারমিনার, ডিটারমিনার হচ্ছে কি এ এন ডি, তারপরে ড্যাট, দিস, দোস এগুলা। আবার বলছি পজেসিভ, এই পজেসিভটা তোমাদেরকে আমি বলি, যেমন আই এর পজেসিভ হচ্ছে মাই, উই এর পজেসিভ হচ্ছে কি আওয়ার, দে এর পজেসিভ হচ্ছে কি দেয়ার, তারপরে ইউ এর পজেসিভ হচ্ছে ইওর, তারপরে শি এর পজেসিভ হচ্ছে হার, হি এর পজেসিভ হচ্ছে হিজ, তারপরে মনে করো যে রহিম এর পজেসিভ হচ্ছে রহিম অ্যাপস্ট্রফি এস। মানে তাহলে আমরা ডিটারমিনার বুঝছি এ এন ডি, দ্যাট, দিস, দোস মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর হচ্ছে আর্টিকেলস। আর পজেসিভ হচ্ছে কি আই এর পজেসিভ মাই, পজেসিভ মানে অর্থ হবে হচ্ছে র, এটা একটা নাউনের আগে বসবে, এটা মনে রাখবা। যেমন মাই বুক, মাই বুক, মাই অর্থ হচ্ছে কি আমার, বুক অর্থ বই। দেখো বই একটা নাউন না, নাউনের আগে বসবে। ওই রকম বলতে পারি আওয়ার বুক, তারপরে দেয়ার বুক,
ইওর বুক, হার বুক, হিজ বুক, রহিমস বুক, রহিমের, এই র কথাটা থাকবে এবং এটা নাউন হবে। ঠিক আছে, এরপরে যে ওয়ার্ডটা থাকবে সেটা একটা নাউন হবে। অর্থাৎ তোমাকে বুঝতে হবে কি, ডিটারমিনার যদি থাকে কোথাও, মানে এ এন ডি থাকে, তারপরে পজেসিভ থাকে অথবা প্রিপজিশন যদি থাকে, এইগুলোর আগে যদি কোনো গ্যাপ থাকে বা পরে যদি কোনো গ্যাপ থাকে, তাহলে হচ্ছে কি সেখানে নাউন ফর্ম ব্যবহার করতে হয়। যেমন দেখো আমরা এখানে লিখছি ডি, এই যে এটা একটা ডিটারমিনার। ডেস্ট্রয় অফ, এই যে অফ হচ্ছে কি প্রিপজিশন, এই প্রিপজিশনের আগে গ্যাপ আছে। তো ডেস্ট্রয় অর্থ হচ্ছে কি ধ্বংস করা, এটা একটা ভার্ব, তাহলে তো এটা হবে না, তার মানে এখানে ভুল আছে। এই জন্য কি হবে, ডিস্ট্রাকশন, DESTRUCTION, ডিস্ট্রাকশন। আবার দেখো উই আর প্রাউড অফ, এই যে দেখো প্রিপজিশনের পরে একটা গ্যাপ আছে, আওয়ার, আওয়ারটা কি পজেসিভ আছে না, দেখো এই পজেসিভ, এরপরে গ্যাপটা আছে মানে কি ফ্রি মানে স্বাধীন, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি করতে হবে, এখানে নাউন ফর্ম বসাইতে হবে। এই যে পজেসিভ, উই এর পজেসিভ হচ্ছে কি, এই দেখো আওয়ার, তাহলে উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম। এই হচ্ছে আমাদের রুল নাম্বার 3। এই ধরনের ক্ষেত্রে নাউন ফর্ম ব্যবহার করতে হয়। দেখো রুল নাম্বার 4, ব্র্যাকেটে যদি ভার্ব থাকে, অর্থাৎ কি একটা ব্র্যাকেট দেওয়া থাকবে, সেখানে ভার্ব দেওয়া থাকবে। আবার এমনও হতে পারে যে ক্লু দেওয়া নেই, মানে কি কোনো ওয়ার্ড দেওয়া নেই, কিন্তু তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে এটা তো ভার্ব ব্যবহার করতে হবে, কিন্তু আবার দেখতেছো যে গ্যাপটা হচ্ছে সাবজেক্টের ঘরে অথবা গ্যাপটা হচ্ছে কি অবজেক্টের ঘরে। তখন তো তোমার মাথায় নগদে ক্লিক করবে যে কি, কারণ ভার্ব যে আমি আনতেছি, অবজেক্টের স্থানে গ্যাপ থাকলে তো ভার্ব আনা যাবে না, আমাকে আনতে হবে কি নাউন ফর্ম। আবার সাবজেক্টের ঘরে যদি গ্যাপ থাকে, আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে ভার্ব, তাহলে কি করতে হবে, সেইটার তুমি নাউন ফর্ম আনতে হবে, তাই না? কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে মনে করো যে আমি বললাম যে এডুকেট, শিক্ষিত করা, এটার নাউন ফর্ম হচ্ছে কি এডুকেশন, এটা তোমার মুখস্থ আছে, অর্থাৎ ইন্টারচেঞ্জিং পার্টস অফ দ্য স্পিচে তুমি ভালো। কিন্তু আবার কিছু কিছু ভার্ব আছে যেটাকে ইন্টারচেঞ্জ করা যায় না, অর্থাৎ কি সেটার নাউন ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্ম নেই। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে নাউন ফর্মে রূপান্তর করতে হবে। এই জন্যই এটা বলা হয়েছে। যেমন এখানে দেখো সাবজেক্টের ঘরে গ্যাপ, ওয়ার্ক ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এই ওয়াকের মনে করো যে ভার্ব ফর্মই আছে আরেকটা, সেটা পজিটিভ ভার্ব, এ ওয়াক মানে হাঁটানো, কিন্তু এটার নাউন ফর্ম নাই। তখন আমি কি করব, এই যে সুন্দর করে ওয়াকের সাথে আইএনজি যোগ করে ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। তারপরে আই এম অ্যাওয়ার অফ হিজ কাম, এই যে কাম, এই ভার্বটার নাউন ফর্ম বানানো যায় না, তাহলে কি করব, এখান থেকে এইটা মুছে দিব, মনে মনে মুছে দিয়ে জাস্ট খালি আইএনজি যোগ করব। তাহলে দেখো অবজেক্টের স্থানে গ্যাপ ছিল, হয়ে গেল কি কামিং। তাহলে আই অ্যাম অ্যাওয়ার অফ হিজ কামিং। অর্থাৎ তোমাকে এই 4টা রুলস যদি তুমি শিখো নাউন সম্পর্কে, তাহলেই সাবজেক্ট এবং অবজেক্টের ঘরে গ্যাপ থাকলে যে সমস্যাটা হয় সেটা পরিপূর্ণভাবে দূর করা সম্ভব। বাকি রইল কত, আর হচ্ছে 3, তাই না? অর্থাৎ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, আর তারপরে হচ্ছে কি ভার্ব। এটা যদি হয়ে যায় একদম মনে করো ফিনিশ, তোমার উপরে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ কেউ পারবে না, শূন্য স্থানে সবার আগে তোমার শেষ হবে, বোঝা নাই? রাইট ফর্ম অফ ভার্ব অংশে সবার আগে তুমি করবে, অন্য কেউ দেখবা তোমার ধারের কাছেই নাই। এই রুলসগুলো না জানার কারণে, বেসিকগুলো না জানার কারণেই সমস্যাগুলো হয়। তো আমরা সাধারণত কি এই বিষয়গুলো অনেকেই এড়িয়ে যাই বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, অন্যভাবে ক্লাসটা করি, কিন্তু আমরা একদম বলছি যে গোড়া ধরে টাইনা তুলবো তোমাকে। মানে একটা গাছের মনে করো যে একদম মাটির নিচে গাছ বোনার পরে তারপরে মনে করো উপরে দেখা যাচ্ছে গাছের মগ ডাল, তাই না? তোমার একবারে মাটির নিচের থেকে টানতে 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 মগ ডালে নিব, সেটাই আমাদের উদ্দেশ্য। সো আমাদের এই উদ্দেশ্যের সাথে যদি সবাই একমত হতে চাও, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ বৃদ্ধি করো এবং আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।